প্রাইম ব্যাংক প্রেজেন্স লেগাসি উইথ এমআরএ শোতে আপনাদের সবাইকে স্বাগতম। আয়োজনের প্রথমআলো.com। আমি মোহাম্মদ রিজওয়ানুল হক, নোন অ্যাজ MRH। আমাদের আজকের শোর প্রতিপাদ্য হচ্ছে দারিদ্র্যমুক্ত এবং স্বনির্ভর প্রজন্ম গড়ে তোলা। লেগাসি উইথ এমআরএস শোতে আমরা এমন সব সফল ব্যক্তিত্বের আমন্ত্রণ জানাতে চেষ্টা করি যারা তাদের নিজস্ব কর্মগুণে, সততায়, সাহসে নিজেদেরকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। একই সাথে বাংলাদেশকে এগিয়ে নেবার জন্য তারা নিরন্তরভাবে কাজ করে যাচ্ছেন। আজকের লেগাসি উইথ এমআরএস শোতে আমি এমন একজন অতিথিকে পেয়েছি যিনি শুধুমাত্র আইটি সেক্টরে নিজেদেরকে সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা করেনি, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে দেশের হাজারো ছাত্রছাত্রীকে উদ্যোক্তা হওয়ার জন্য সাহস এবং সাফল্যের পথ দেখাচ্ছেন। আজকের আমার শোর অতিথি ডক্টর মোহাম্মদ সবুর খান। উনি একজন বিশিষ্ট আইটি শিল্পীর উদ্যোক্তা হওয়া সত্ত্বেও শিক্ষা ব্যবসায় এসেছেন, শিক্ষার সাথে নিজেকে জড়িয়ে রেখেছেন। ডক্টর সবুর খান, আপনাকে স্বাগত আমাদের সাথে। ভেরি ইন্টারেস্টিংলি, আপনি স্ট্যাটিস্টিক্সে পড়াশোনা করেছেন, আপনি পরিসংখ্যানের ছাত্র। সেখান থেকে ব্যাংকে চাকরি করার সুযোগ ছিল, সরকারি চাকরি করার সুযোগ ছিল। তা না করে আপনি আইটি ব্যবসায় আসলেন প্রায় 30-35 বছর আগে। এই চিন্তাটা কেন আপনার মাথায় আসলো? কেন এটা করা উচিত? প্রথম হলো, আমি যখন পরিসংখ্যানে পড়ি তখন কিন্তু কম্পিউটার সায়েন্স ছিল না। জি। তো লাকিলি আমি যে ইউনিভার্সিটিতে পড়ি, জাহাঙ্গীর ইউনিভার্সিটি, সেখানে কিন্তু স্ট্যাটিস্টিক্সে কম্পিউটার সায়েন্স অনার্সে ছিল। ওকে। 100 মার্কে ছিল। এবং এটাও বলবো যে আই এম ভেরি লাকি যে ওই সময় আমি জানতাম না যে আমি সত্যিকার অর্থেই ব্যবসা করব। ওকে। কিন্তু ওই সাবজেক্টটাতে আমি খুব ভালো মার্ক পাই। আমি সম্ভবত 99% মার্ক পেয়ে ক্লাসে হাইয়েস্ট। ওয়াও, 99% ছিলাম। ওকে। এবং তখন ব্যবসা করার যখন আমি শুরু করি বা ব্যবসার যখন আমি ডিটারমিন করি যে আমি বিজনেসই করব, তখন আমার কাছে হঠাৎ করে মনে হলো যে এটা নতুন প্রযুক্তি, এবং যেহেতু আমি কম্পিউটারে 8-10টা সাবজেক্ট থেকে ভালো করেছিলাম, তাহলে আমি কেন কম্পিউটার নিয়ে শুরু করি না। ওকে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে আমার বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সের অন্তর্ভুক্তিটাই কিন্তু আমার মূল কারণ ব্যবসা আসার। এবং ওই ক্ষেত্রে আমার আরেকটা ফ্যাক্টর মনে হয়েছিল যে লাকিলি আমার বয়সটা তখন কম ছিল, কারণ আমরা জানি যে 27 বছর পর্যন্ত অপরচুনিটি আছে BCS এ বা অন্য কোনো গভর্নমেন্ট জবে প্রবেশ করার জন্য। তো আই থট দ্যাট আমি 24 ইয়ার্স এ ব্যবসা শুরু করেছি। আমি দেখি না যদি কোনো কারণে আমি ফেল করি তাহলে আমার সামনে আরো প্রায় 2.5 বছর বা 3 বছর সময় আছে। আপনি একটা কন্টিনিউয়াস প্ল্যান আপনার ছিল। আমার একটা ফার্স্ট প্ল্যান ছিল যে আমি 2 বছরে যদি আমি রিদম বা আমি যদি যেটাকে আমরা বলি যে যদি এক্স্যাক্টলি আমি ধরতে ব্যর্থ হই, তাহলে আমি স্কিপ করে আমি হয়তো আইদার জব আইদার দেশের বাইরে যাওয়া। আমার দেশের বাইরের একটা অপশন ছিল। তার কারণ হচ্ছে ওই সময় কিন্তু টোফেল কমপ্লিট করা ছিল আমার। তো সবকিছু মিলে আলটিমেটলি অফকোর্স আমি সবসময় যেটা সবাইকে বলি যে প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি থাকা উচিত। আমার প্ল্যান এ ছিল আমি উদ্যোক্তা হব, প্ল্যান বি ছিল উদ্যোক্তা হতে না পারলে আমি হয়তো দেশের বাইরে চলে যাব। উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে যেই কমপ্লেন বলবো না, যে কনসার্নটা আমরা শুনি সেটা হচ্ছে যে মূলধন। শুরুর দিকে তো আমশোর আপনার কাছেও ইনাফ মূলধন ছিল না। তো এই মূলধন ছাড়া এই যে ব্যবসা করতে আসার সাহসটা এবং এই সাহসের সময় যে আপনার যে সমস্যাগুলি ফেস করেছেন সেগুলিকে আমাদেরকে বলা যায়। আমার কাছে যেটা তখনও মনে হয়েছে, কারণ আমি যখন 90-তে ব্যবসা শুরু করি তখনও কিন্তু মূলধনটাই মূল ফ্যাক্টর ছিল। বাট এখানে কিন্তু আমি এখনো বলি, হয়তো অনেকে আমাকে ভুল বোঝে, এখন কিন্তু মূলধন কোনো ফ্যাক্টরই না। এখন ফ্যাক্টরটা হচ্ছে আপনার অনেস্টি, আপনার ফোকাস, আপনার বিজনেস স্ট্র্যাটেজি এবং মার্কেট ভায়াবিলিটি। কারণ এগুলো কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। নেটওয়ার্ক, অফকোর্স নেটওয়ার্কের কোনো বিকল্প নাই। তার কারণ হচ্ছে আমি যদি মনে করি যে আমি আমার ব্যবসার প্রথম দিকে যে পুঁজিটা আমি সংগ্রহ করি তার একটা বড় অংশই কিন্তু আমি আমার নেটওয়ার্ক থেকে কিন্তু মেনটেন করেছি। কারণ আমি যদি বলি সহজেই যদি বলি যে আমার যে অল্প পয়সা দিয়ে আমি শুরু করেছি সেখানে আমার কিন্তু পর্যাপ্ত পুঁজি ছিল না। তখন কিন্তু আমি দেখা গেল যে আমারই নেটওয়ার্কে হয়তো একজনকে কনভিন্স করি যে ওই কোম্পানিটাতে তোমার পরিচিত, আমাকে তুমি ইন্ট্রোডিউস করে দাও, আমি একটু ক্রেডিট ফ্যাসিলিটি চাই, আমি তাকে 50% পেমেন্ট করবো, বাদ বাকি 50% আমাকে 4 মাস 5 মাসের ক্রেডিট ফ্যাসিলিটি দিতে হবে। তার মানে একইভাবে আমি যদি বলি যে আমি যখন প্রথম শুরু করি কম্পিউটার অ্যাক্সেসরি সেল করা, তখন কিন্তু আমি দেখলাম যে আমার কাছে কে কিনবে, আমি তো নতুন কোম্পানি, তখন বেক্সিমকো কিন্তু লিড দিচ্ছে কম্পিউটার ইন্ডাস্ট্রিতে। কোনো একটা জায়গায় যখন ব্যাংকে আমি সাপ্লাই করতে চাই, তারা মুখের উপরই বলে দেয় যে আমরা বেক্সিমকো থেকে কিনি, আপনার কাছ থেকে আমরা কিনবো না। খুব ডিফিকাল্ট ছিল না শুরুর দিকের এন্ট্রান্স? হ্যাঁ, সেটা বলা তখনই কিন্তু নেটওয়ার্কটাই কাজে লেগেছে। যেমন এখন হয়তো তখন কিন্তু আমি প্রথমেই চেষ্টা করেছি যে এই ব্যাংকে, যেমন আমার মনে আছে গুলশান IFIC ব্যাংক, ঠিক এখানেও আমার এই ভবনের সাথেই এখানে আমরা যেটা জানি যে তিতাসের নিচে এখনো আছে ইউসিবি ব্যাংক। ওই ইউসিবি ব্যাংকটা মাত্র তখন কিন্তু প্রতিষ্ঠা হলো। আমার ব্যবসা শুরু করার অল্প কয়েক মাস আগে।
আমার মনে আছে আমি ইউসিবি ব্যাংকে যখন কম্পিউটার পেপারস ডিস্ক এবং রিমোট সাপ্লাই করতে আসে ওরা আমার মুখের উপরই বললো যে না। তখন আমি কিন্তু চিন্তা করলাম যে ওরা তো কোনোভাবে আমাকে আমল দিচ্ছে না। ওই জায়গায় কিন্তু আমি আমার নেটওয়ার্ক ইমপ্লিমেন্ট করি। আইটিতে যে ছিল তার বাড়ি ছিল মাদারীপুর। আচ্ছা, আমি খুঁজে বের করলাম মাদারীপুরে আমার বন্ধু বান্ধব কারা আছে। কারেক্ট। তখন আমি খুঁজে বের করলাম যে হ্যাঁ মাদারীপুরে আমার বেশ কিছু বন্ধু বান্ধব আছে এবং 4-5 জনের সাথে কথা বলার পরে একজন বলল তো আসিফের কাজিন, বিউটিফুল। তো আসিফের ফার্স্ট কাজিন, তুমি আসিফকে কেন বলছো না? তো আমি আসিফকে স্বাভাবিকভাবে, তখন তো আর ফোনের যুগ ছিল না, আসিফ কোথায় পাওয়া যায়, ও নিউ মার্কেটে ওই যে লাইব্রেরিগুলি ছিল আইডিয়াল লাইব্রেরি, ওখানে রাত্রে মাঝে মধ্যে আড্ডা দিতে আসে। আমি একদিন হয়তো গিয়ে ওখানে আসিফকে পেলাম, আসিফকে বললাম যে এই ব্যাপার, আমি তোমার এই জায়গায় শুনলাম যে আইটিতে যিনি আসে হ্যাঁ তোমার কাজিন। বলে হ্যাঁ আমার তো ফার্স্ট কাজিন। তো পরবর্তীতে সে কিন্তু বললো যে হ্যাঁ আমি তাকে বলছি তুমি এবার যেতে পারো। তো একইভাবে আমি আমার আরেকটা কাস্টমার আমি মনে আছে আইএফআইসি ব্যাংক গুলশান ব্রাঞ্চে যখন আমি সাপ্লাই করতে যাই, ওখানে আমাকে কোনোভাবেই আমল দিচ্ছে না। পরে আমি হঠাৎ করে মনে করছি এখানে কি জাহাঙ্গীর ইউনিভার্সিটি কেউ আছে? বলে হ্যাঁ একজন আছে, ইংলিশে পড়তো এবং উনি আমাদের রিলেশনশিপে দেখে। তো আমি যে একটু কাইন্ডলি বলবেন যে আমি জাহাঙ্গীর ইউনিভার্সিটি, এবং সে চলে আসে রফিক ভাই, এবং আল্লাহ তাকে ব্যস্তবাসী করুক, কারণ সে বছর 5-6 আছে সে মারা গেছে। তো আমি কিন্তু রফিক ভাই দেখি বলে আরে তুমি এখানে কি করো? তো ওনার সাথে আমি আবার ইউনিভার্সিটি রোটারি ক্লাব করতাম, নিচে রোটারি ক্লাবের মোস্ট আগে থেকে চেনা জানা ছিল, আমি ছিলাম জয়েন্ট সেক্রেটারি। সেই হিসাবে সে কিন্তু খুব মানে ভালোভাবে আমাকে অ্যাকসেপ্ট করলো, এবং সাথে সাথে অন্যদিকে দেখবো আমার ছোট ভাই ও ব্যবসা দিতেই হবে, কিভাবে হেল্প করা যায় আমরা চেষ্টা করি। তো আলটিমেটলি যেটা হচ্ছে যে নেটওয়ার্ক কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেটা আমরা সবসময় বলি, এবং নেটওয়ার্কটার মূল হচ্ছে কনফিডেন্স। আজকে যদি আমার বন্ধু বান্ধব বিশ্ববিদ্যালয়ে আমাকে যদি বলতে যে ও তো ভালো না, ও তো আমাদের কাছে টাকা নিয়ে টাকা দেয় না, তাহলে কিন্তু আমি কিন্তু মার্কেটে কোথাও কিন্তু অবস্থান তৈরি করতে সক্ষম হতো না। এবং আমি অনেক সময় বলি যে আমার ব্যবসার সফলতার পিছনে প্রথমটাই হচ্ছে আমার নেটওয়ার্কিং, আমার কনফিডেন্স, আমার ফ্রেন্ড সার্কেল, আমার যারা প্রতিবেশী তারা, কারণ তারা আমাকে ভালো জানে বলেই। আই এম শিওর আসিফের সাথে আপনার এখনো সম্পর্কটা আছে। অফকোর্স এখন সে আমেরিকাতে আছে এবং এখনো তার সাথে ভালো সম্পর্ক। এবং একইভাবে আমি আরেকটু বলি যে একটা সময় আমি প্রচন্ড পয়সার আবারও প্রবলেমে পড়ে গেলাম। আচ্ছা, তখন কিন্তু আমার বন্ধু বান্ধব যারাই আমার সাথে দেখা করতে আসে আমি সবাই বলতাম যে তুমি কি আমাকে 2-3 হাজার টাকা ধার দিতে পারবা? এটা কবেকার কথা? এটা 90-র কথা বলছি। তো কারণ তখনকার 2,000 টাকা কিন্তু আমার অফিস ভাড়া 2,500 অনেক টাকা। তো এখন সেই অফিসের ভাড়া কিন্তু প্রায় 4 লাখ টাকা, তাই না? তো এখন আমি আমার মনে আছে আমার একজন ফ্রেন্ড আছে এখন ডিউক ইউনিভার্সিটির প্রফেসর, তাকে আমি বললাম যে তুমি আমাকে 2,000 টাকা দিতে পারবে? কয় 2,000 টাকা হলে দিতে পারবো। তো এখন প্রশ্ন হলো যে এই যে ফ্রেন্ডশিপটা, আমি তার কাছে বললাম 2,000 টাকা দিচ্ছি তোমার কাছে, আমি কিন্তু তোমাকে কয়েকদিন পরে দিব, কারণ তুমি কিন্তু হুট করে আমাকে চাই না। আই এম শিওর আপনি রাইট টাইমে টাকাটা ব্যাক করেছেন। তো এখন ওই কথাটাই আমি বলছি যে আলটিমেটলি যদি আপনার নেটওয়ার্ক ঠিক না থাকে, কনফিডেন্স ডেভেলপ করা না থাকে, এই কনফিডেন্সটা কিন্তু ঘর থেকেই শুরু হবে। আমি রাস্তায় চলছি এখন, আজকে যারা আমি যদি বলি যে আমি যেই প্রতিষ্ঠানে বসে আছি, এই প্রতিষ্ঠানে কিন্তু হাজার হাজার কর্মচারী আছে, তাদের যদি একজনের মানে যেটাকে আমরা বলি নেটওয়ার্কিং, কনফিডেন্স, রিলেশন, কমিটমেন্ট যদি প্রুভ হয়, সে যদি কালকে বের হয়ে গিয়ে একটা নতুন একটা প্রতিষ্ঠান করে, তার কিন্তু সমস্ত কলিগরা তাকে সাপোর্ট করবে, এটাই ন্যাচারাল। কিন্তু এই জায়গাটাই কিন্তু সবাই ভুলটা করে, সবাই মনে করে না আমার তো অর্থ নাই, আমি কিভাবে ব্যবসা করবো। না, আমার কিন্তু মূল পুঁজিটাই হচ্ছে আমার কনফিডেন্স, আমার সততা, এবং আমার প্রতি আমার বন্ধুদের কনফিডেন্স আছে। আমার মনে এই যে পুরো কথাটার মধ্যে যেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগে সেটা হচ্ছে আসিফ ক্যারেক্টারটা, মানে আপনি এখনো আসিফ সাহেবের সাথে যোগাযোগটা রেখেছেন। সো এতদিন এই যে সাফল্যের পথ, এই পথে কিন্তু আপনি আসিফ সাহেবকে ভুলে যাননি, এবং আমার মনে এই যে মনে রাখার ব্যাপারটা একটা খুব বড় একটা লেসন আমাদের জন্য। ভুলটা করে আমার মনে হয় এই ক্ষেত্রে আমার একটা টার্নিং পয়েন্ট বলা উচিত, যে এই টার্নিং পয়েন্টটা আমার কাছে মনে অনেক নতুন উদ্যোক্তাদের জন্য এটা একটা পাথেয় হবে। যেমন আমি 92-তে কিন্তু আমি আমার সমস্ত অর্থ ছিনতাই হয়ে যায়, যে কোনো ভাবেই হোক। আমি কিন্তু এক পর্যায়ে মনে হলো আমি কপটদক শূন্য, মানে আমার আর দাঁড়ানো সম্ভব না। তখন হঠাৎ করে মনে হলো আচ্ছা আমি কি হারাইলাম? টাকা। কিন্তু আমি তো এত বড় নেটওয়ার্ক করি না, হ্যাঁ করেছি। আমি কি রেপুটেশন অর্জন করি, হ্যাঁ করেছি। আমি কি ব্যবসাটাকে আমার নিয়ে যাবে কেউ? না, নিয়ে যাবে না। আমাকে কালকে সকালে কেউ কলার ধরবে না, কেউ কলার ধরবে না। আমি কি কাউকে ঠকিয়েছি? না, ঠকাইনি। নিজের সাথে নিজে ফাইট করতে করতে একটা সময় মনে হলো আরে বাবা আবার নিজের সাথে তো ফাইট করছো, বাট ইউ ডোন্ট হ্যাভ দ্য মানি টু ফ্লাই টু দ্য সিঙ্গাপুর, কারণ আমরা সিঙ্গাপুর থেকে প্রোডাক্টগুলি কিনি। তো আবার নিজে হাসতে চাইছে। এমন যদি হয় যে আমি ট্রাভেল এজেন্সিকে ফোন করে বলি আমাকে একটা টিকিট ক্রেডিট দিবে, আবার নিজে নিজে ভাবলো আচ্ছা ঠিক আছে, তখন কল করলাম ওনাকে, কারণ ওই সে ডায়াল ফোন কল করে বললাম যে আমাকে একটু সিঙ্গাপুরে তখন কিন্তু ভিসা লাগতো না, মানে আমরা আধা ঘন্টা 1 ঘন্টা নোটিশেই আমরা ফ্লাই করতে পারতাম, যেহেতু অন অ্যারাইভাল ভিসা ছিল। আমি ট্রাভেল এজেন্সিকে ফোন করে বললাম যে আমাকে একটা ক্রেডিট দিতে হবে। তো বলে যে আপনি তো কখনো ক্রেডিট নেন না। আমি যে ভাই আমি একটু বিপদে পড়ছি, তুমি আমাকে টিকিটটা ক্রেডিট দাও, আমার কিন্তু 4-5 মাস লাগবে। বলে ঠিক আছে আমি টিকিট পাঠিয়ে দিচ্ছি, আপনি কি আজকে রাত্রেই যাবেন? আমি যে হ্যাঁ আজকে রাত্রেই যাবো। যাওয়ার পরে দেখেন আমার কিন্তু কিছুই নেই। আমি ভাবলাম যে ওখানে আমি যার কাছ থেকে এত বছর প্রোডাক্ট নিয়ে আসছি, তাকে তো যতবার আমি কমিট করছি ততবারই আমি টাকা দিয়েছি। তো এমন যদি হয় তাকে আমি গিয়ে অ্যাপ্রোচ করি, তাকে যদি বলি, তো ওর নাম ছিল হান্টার শি, তাইওয়ানিজ।
ওরে বললাম যে তোমার সাথে একটু কথা আছে, আমি একটু বিপদে পড়ছি, বলে রাত্রে তোমার সাথে ডিনার করবো মেরিনা বেতে। আমি ঠিক আছে। ওকে তো রাত্রে আমি যখন ওর সাথে ডিনার টেবিলে বললাম দেখো আমি কিন্তু কপর্দক শূন্য এই অবস্থা, তো ও আমাকে বলল যে দেখো তুমি কি চাও? তো আমি বললাম যে আমাকে কিছু ক্রেডিট ফ্যাসিলিটি দিতে হবে। আচ্ছা তো আমি লক্ষ্য করলাম ও খুব অনেক বিয়ার খাচ্ছে আর কি, মানে অনেক একটার পর একটা বিয়ার খাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে হি ইজ নট নর্মাল। তা আমি ওরা বললাম তুমি সম্ভবত নর্মাল না। বলে নো নো আই এম নর্মাল, আমি তোমার সাথে কালকে অফিসে আসবো, আমি অফিসে তোমার সাথে কথা বলবো। ওকে তো অফিসে যাওয়ার পরে কিন্তু আমি বললাম যে হান্টার তোমার কালকে রাতে বললাম আমাকে ক্রেডিট দিবা, ইজ ইট ট্রু? বলে অফকোর্স, আমি টাল ছিলাম না। দ্যাটস গুড। হি ওয়াজ ইন রাইট সেন্স দ্য রাইট এখন পারসন। খেয়াল করে দেখেন আমি কথাটা কেন বললাম, এটা একটা উদাহরণ হিসেবে অনেকেরই বোঝা উচিত। এই ও আমাকে যেভাবে ক্রেডিট দিল, দ্যাটস সিম্পলি আনবিলিভেবল। আমার যদি পয়সা থাকতো, আমার কিন্তু হারানো গেল 10 লাখ টাকা তৎকালীন আমলে। আমি কিন্তু তার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আসলাম প্রায় 21 লাখ টাকা, ওকে এবং ওই 21 লাখ টাকার প্রোডাক্টে একটি পয়সাও তাকে আমি দিইনি। তাকে বলছি দেখো আমাকে 6 মাস তুমি ক্রেডিট দিতে হবে। তো বলছে ঠিক আছে তুমি নাও, আমি তোমাকে ট্রাস্ট করি, আমার বিশ্বাস তুমি আমার টাকা মারবা না। তার মানে আমি তার কনফিডেন্স অর্জন করছি। ট্রাস্ট রিলেশনশিপ ইট ম্যাটারস আ লট। এবং আমি এই যে তখন তার প্রোডাক্টটা নিয়ে আসলাম, আমার মনে আছে আমি কন্টেইনার যখন নিয়ে আসলাম এটা 95 96 92 রাইট 92 লাস্টের দিকে, ওকে ওকে এবং আমার মনে আছে 92 লাস্টের দিকে যখন এই প্রোডাক্টটা নিয়ে আসলাম, আমার একটা শিপমেন্ট আমার নেট প্রফিট হয়েছিল প্রায় 22 or 23 লাখ, কারণ তখন অলমোস্ট 100%। সো এক শিপমেন্ট আপনার কস্টিংটা উঠে গেল। শুধু কস্টিং উঠে নাই, এবং আমার কাছে মনে হচ্ছে যে ওই প্রফিট দেওয়ার পরে মানে আমার তখন মনে হলো যে আলটিমেটলি রাখে আল্লাহ মারে কে, তাই না? যে আমার টাকা নিয়ে গেল, ট্রু আর আমি টাকা গেল 10 লাখ, আমি নেট প্রফিট করে গেলাম তার থেকে বেশি। ট্রু তো তখন কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে আমি তখন এনিওয়ে আমার জীবনে অনেক ড্রিম আমি তখন ফিল আপ করি। কারণ তখন একটা টাউনে আমার মনে আছে একটা স্কাইরোপ গাড়ির দাম ছিল মতো 9 লাখ বা 9.5 লাখ টাকা। আমি এটা গাড়ি গিয়ে চিটাং পোর্ট থেকে গাড়ি কিনে নিয়ে আসলাম, ভাবলাম যে না এটা তো আমার একটা ফাও টাকা, ওটা বলছি 6 মাস পরে দিব। তো আমি কথাটা বলার পিছনে উদ্দেশ্যটা হলো দেখুন 6 মাস পরে আগেই তার টাকাগুলো আমি ব্যাক করছি। ব্যাক করার পরে যখন আমি একটা ভালো পর্যায়ে দাঁড়িয়ে গেলাম, তখন আমি কিন্তু তার সাথে আবার ব্যাক করে তার খবর নিতে গিয়ে দেখলাম যে হি ইজ ব্যাংকরাপ্ট, এবং সে এক পর্যায়ে কিন্তু পালিয়ে গেছে সিঙ্গাপুর থেকে। কেন? কারণ সে বিয়ে করছে সিঙ্গাপুরি মেয়ে। ওকে তো সিঙ্গাপুরে কিন্তু একটা নিয়ম হলো যে কোনো বিদেশি বিয়ে করে তাহলে যদি তার কোনো কারণে তার সে ডিভোর্স করে তাহলে বউ তার সমস্ত সম্পত্তি পাবে, বা যদি তার দেশ ত্যাগ করে। ওকে তো আমার খুব খারাপ লাগছে যে আমার জীবনে সবচেয়ে বড় উপকার করছে তাকে আমি মিস্টার হান্টার মিস্টার হান্টার অনেক চেষ্টা করছি, কোনোভাবে তাকে ট্রেস করতে পারি না। এবং আপনি অবাক হবেন 96-এ আমি গুয়াংজোতে চায়নাতে একটা সব মানে কম্পিউটার মার্কেটে আমি একটা কিছু কেনাকাটার জন্য যাওয়ার পর হঠাৎ করে আমার তাকে চোখে পড়লো, ওকে এবং আমি দৌড়িয়ে গিয়ে বললাম যে হান্টার। ও দেখলাম যে আমাকে চিনে না। আচ্ছা আমি আবার বললাম হান্টার, সে আমাকে বলতেছে নো আই এম উইলি। আমি বলছি নো ইউ আর হান্টার। ওকে বলল নো আই এম উইলি। ওকে সে আমাকে অ্যাভয়েড করে চলে যাচ্ছে, পরে আবার সামনে দাঁড়ালাম। আমি বলছি নো ইউ আর নট উইলি, you are hunter. ইউ আর হান্টার। ওকে তারপরে সে বলল যে ইয়েস আই এম হান্টার। আমি বলছি হোয়াই ইউ আর কিপিং ইউর নেম উইলি? তখন সে আমাকে বললো আসো বসে চা খাই, তুমি গল্প শোনো। তখন সে কাহিনী বললো যে আমি ব্যাংকরাপ্ট হওয়ার পরে আমি আমার নামও চেঞ্জ করে দিছি, আই আন্ডারস্ট্যান্ড, এবং আমি নাম বিকজ আমি আদারওয়াইজ চায়না ব্যবসা করতে পারবো না, এবং সব কাহিনী সে বললো। এবং দেখুন আমার কাছে তখন ইনস্ট্যান্টলি আমি তখন তাকে বললাম যে দেখো উইলি, আমি তো মানে উইলি বলি, আমি তো ভালো অবস্থানে আছি, আমার একটা পার্টনার লাগবে, ফ্রেন্ড লাগবে যে আমাকে চায়নায় হেল্প করবে সোর্সিং এ। কারণ আগে আমরা সোর্সিং গুলি করতাম সিঙ্গাপুর থেকে, ওকে আলটিমেটলি 96 এর পর ডাইভার্ট হয়ে গেল কিন্তু চায়নাতে। রাইট আর দেখেন আমার মনে আছে তাকে তখন বললাম তুমি চলার জন্য তোমার কত টাকা মিনিমাম হইলে চলছে? আমাকে $1,500 দিলে আমি চলতে পারবো। ফাইন, ইউ আর মাই স্টাফ নাও। এবং আমি দেখলাম যে ও যেভাবে আমাকে ওন করছে, এখন দেখেন আমার কিন্তু 3 বছর সে আমাকে কিন্তু চায়নায় আমার পুরো ব্যবসাতে সব জায়গায় গিয়ে আমার এত খারাপ লাগতো কোন একটা প্রতিষ্ঠানে গিয়ে বলতো যে মাই বস। আমি বলছি নো নো আই এম নট হিজ বস, হি ইজ মাই বস। বলে নো 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 হি ইজ মাই বস। মানে what a way of comeback, এই যে একটা লয়ালিটি রিলেশন নেটওয়ার্ক আমরা অনেকেই মনে করি যে আচ্ছা ও চলে গেছে বা আমি 6 মাস পরে তাকে টাকা ফেরত না দিলে আমি চায়না কিন্তু এই অবস্থানটা করতে পারতাম না। অ্যামেজিং। এখনো কিন্তু লট অফ চাইনিজ পিপল কিন্তু দে আর ইগার টু ডু উইথ বিজনেস উইথ মি বিকজ অফ উইলি। কারণ ও সব জায়গায় বলে যে আমাকে ব্লাইন্ডলি ট্রাস্ট করা যায়। তো এই কারণে কিন্তু আমরা অনেক আমাদের নতুন প্রজন্মকে অনেকেই বলি যে অনেকেই মনে করে যে না আমি হয়তো ও আমার সাথে খারাপ ব্যবহার করছে আমি সম্পর্কটা রাখবো না। না, সম্পর্কটা সবসময় রাখতে হবে, কারণ আলটিমেটলি দিন শেষে কিন্তু সম্পর্কটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। অ্যাবসলিউটলি। এবং আপনি যেভাবে আবার হান্টারকে তার বিশ্বাসটা ফেরত দিয়েছেন সেটা কিন্তু শেখার মতো ব্যাপার। এবং আমি বলবো যে মানে আই এম রিয়েলি ভেরি সারপ্রাইজ বিকজ আমি যখন এয়ারপোর্ট থেকে নামি উইলি যেভাবে দাঁড়িয়ে থাকে, যেভাবে সে আমাকে, আর সবচেয়ে বড় কথা আমি চাইনিজ ভাষা জানি না, বাট সে আবার সিঙ্গাপুরে থাকাতে ইংলিশে সে খুবই পারদর্শী। সো ও আমার দোভাষী, আমার বিজনেস হেল্প করা সব কিছু সে আমাকে হেল্প করে। এক্সেলেন্ট এক্সেলেন্ট। তো এই জন্য বলছি যে নেটওয়ার্ক ইজ আনবিলিভেবল ইম্পর্টেন্ট। সুপার সুপার।
অন্য প্রসঙ্গে আসে, আর ইউ দ্য নেক্সট স্টার্ট আপ? এই ইভেন্ট থেকে অনেক মানুষ উদ্বুদ্ধ হয়েছে, উৎসাহিত হয়েছে। ছাত্রছাত্রীদের সাফল্যের কোন জায়গাটা দেখলে আপনাকে মনে হয় যে হ্যাঁ আমার চেষ্টাটা সার্থক? আমি টিপিক্যাল সিজিপিএর কথা বলছি না, বা ফার্স্ট ক্লাস ফার্স্টের কথা বলছি না। ছাত্রছাত্রী, আপনার বিশ্ববিদ্যালয় থেকে হাজার খানেক ছেলেপেলে গ্র্যাজুয়েট হয়েছে, এদের কোন সাফল্যটা আপনাকে নিজেকে ভাবতে ভালো লাগে? আমার কাছে যেটা মনে হয় ফার্স্ট হচ্ছে কমিটমেন্ট, যে একটা ছেলে যখন কমিটমেন্ট থাকে, এবং যেটা আমি বলি, আমি নিজেও কিন্তু একটা অনলাইন কোর্স ডেভেলপ করেছি সবার জন্য ফ্রি, যে ইউ নিড টু হ্যাভ দ্য টার্গেট। একটা মানুষের যদি টার্গেট না থাকে, তার যেমন আমি একটা কথা বারবার বলেছি যে আমার কিন্তু টার্গেট ছিল আমি বিজনেস করব, দ্যাটস ওয়াই আই ওয়াজ ভেরি ফোকাস, তাই না, এবং আমি সেই গোলটা অ্যাচিভ করছি। তাহলে একটা মানুষের কিন্তু প্রথম, আমি যে কোনো যাদেরকে আমি পছন্দ করি, যখন দেখি যে না হিজ টার্গেট ইজ ভেরি ক্লিয়ার এবং হি ইজ ভেরি ফোকাস এন্ড হি ইজ ইগার টু রিচ অন হিজ ওন ডেস্টিনেশন অর গোল। তো এই জায়গাটা যখন আমার কাছে মনে হয়, যেমন আমি একটা ছেলে উদাহরণ দিই, এটা হলো 2006 সালে, সে আমাদের সম্ভবত সেকেন্ড ব্যাচ বা থার্ড ব্যাচের স্টুডেন্ট। আমি একদিনটা ক্লাস নিচ্ছিলাম, তো সে আমাকে কথা প্রসঙ্গে বলল যে স্যার আমি আপনার মতো একজন ব্যবসায়ী হতে চাই। ভেরি গুড। আমি তার কথাবার্তা মনে হলো যে না, হি ইজ রিয়েলি কমিটেড, তার কতগুলো খুব ফোকাস মনে হলো। তখন আমি বললাম যে তুমি যদি আমার মতো ব্যবসায়ী হতে চাও, তাহলে ওয়াই নট ইউ স্টার্ট বিজনেস ইন কম্পিউটার বিজনেস। তাহলে আমি হয়তো বলতে পারবো, কারণ আমি যদি কম্পিউটার বিজনেসের মাধ্যমে আসছি, এবং ইউ ক্যান ফলো মাই বিজনেস টাইম। তো দেখেন, আমি তার নাম বলছি না, আজকে কিন্তু সে বাংলাদেশে গত পরপর 3 বছরের টপ below 40 সে টপ হাইয়েস্ট ট্যাক্স পেয়ার অন দি কান্ট্রি। ওকে, সো আই থিংক ইউ উইল গেট ইট ইন দ্য মানে ইন্টারনেটে তার নাম পাবেন। সে যে বাংলাদেশে পরপর 3 বছরের হাইয়েস্ট ট্যাক্স পেয়ার, আমি বুঝতে পেরেছি। এবং সে কিন্তু কম্পিউটার ব্যবসায়ী শুরু করেছে, এবং এখন সে অনেক ডাইভার্সিফাইড করে ফেলেছে তার। তো এখন ব্যাপারটা হচ্ছে কি, যে এই যে একটা সাকসেস, তারপরে আমার আরেকটা ছেলের ব্যাপারে আমি মাঝে মধ্যে উদাহরণ দিই, যে ও আমাকে একদিন বিশ্ববিদ্যালয়ে পরপর 3 বার তাকে বিশ্ববিদ্যালয়তে বহিষ্কার করার জন্য তার ব্যাপারে কিন্তু আসলো, কিন্তু আমি বারবার তাকে মানে সেভ করতাম একটাই কারণ ও আমাকে বলছিল স্যার আমার সিজিপিএ দরকার নাই, আমার ভালো রেজাল্ট দরকার নাই, স্যার আমাকে বহিষ্কারটা করেন না। তবে তুমি বারবার তুমি অন্যায়গুলি করো। তো সে বলে স্যার আমি এই কারণে অন্যায়গুলো করি, হ্যাঁ আমি মাঝে মাঝে রিয়েক্ট করি, কিন্তু আমাকে স্যার বহিষ্কারটা করেন না, কারণ হচ্ছে আমি তো স্যার কোথাও জব করবো না। আচ্ছা, তাহলে তুমি কি করতে চাও? বলো যে আমি স্যার উদ্যোক্তা হবো, আমি ব্যবসা করবো। তো আমি তাকে একটা সাজেস্ট করছিলাম, তাহলে আমার একটা সাজেশন আছে, তোমার এটা লাস্ট চান্স, কারণ থার্ড টাইমই আমার কাছে আসছে, তো আমি সেটা তোমার লাস্ট চান্স, এবং তুমি ব্যবসা কোনোদিনও বের হয়ে গিয়ে সাথে সাথে করো না, কারণ তুমি ব্যবসা করে তুমি ফেল করবা। তো সে বললো কেন? আচ্ছা, বিকজ তুমি খুব হট টেম্পার, ইউ নিড টু লার্ন কর্পোরেট কালচার, তোমাকে কিন্তু টিম বিল্ডিং শিখতে হবে, নেটওয়ার্কিং শিখতে হবে, ফ্রেন্ডশিপ শিখতে হবে, টলারেন্স লেভেল বাড়াইতে হবে, আদারওয়াইজ তুমি তো স্টাফরে মেরে দিবা। তো সে বললো ঠিক আছে স্যার, আমি আপনার কথা শুনবো। তা আমি বলছি এটা না হলে আমার কাছে কোনোদিন সাজেশনের জন্য আসবে না। এবং সে কিন্তু আলটিমেটলি পাস করার সাথে সাথে একটা কোম্পানিতে জব পেলো, আমাকে ফোন করে বললো যে স্যার আমি 30,000 টাকা বেতনে একটা জব পেয়েছি কম্পিউটার সায়েন্সের ছাত্র। তো আমি বলছি ভেরি গুড। তো আমার আরেকটা সাজেশন এবার তোমার প্রতি থাকলো, যে তুমি চেষ্টা করবা তোমার প্রতিষ্ঠানে তুমি কিভাবে দ্রুত মানে তোমার স্যালারি বাড়াইতে পারো, পজিশন বাড়াইতে পারো, সেটা কিভাবে? আমি খুব সহজ, তোমাকে যখন কাজ দিবে, তুমি কাজগুলো, অন্যরা যদি কাজগুলো করে 8 ঘন্টা, তুমি কাজটা করবে 2 ঘন্টা, কারণ বিকজ ইউ আর এন্টারপ্রেনার, তোমার স্পিড তো 8-10 জনের মতো হবে না। তো তোমার বস যখন রিয়েলাইজ করবে, তখন একটা সময় তুমি যখন বলবা যে স্যার আমি চলে যাব, তোমার বসই তোমাকে বলবে যে না আমি তোমাকে স্যালারি বাড়াবো, কারণ ও তো অলরেডি রিসার্চ হয়ে গেছে। এইভাবে করা শুরু করলো, করার পরে আমাকে একদিন বলল যে স্যার আমার বেতন বাড়ছে 60,000, আপনি যেদিন তোমার বেতন 1 লাখ টাকা হয় সেদিন আমার ফোন করো। ফোন কলটা পাওয়ার সাথে সাথে আমি বললাম যে কালকে সকালে রিজাইন দাও। বললো কেন স্যার? আমি তো এখন আমার ড্রিম ছিল 6 ফিগারের একটা জব, আমি রিজাইন দিব স্যার। আমি বলছি দিস ইজ দ্য রাইট টাইম, তুমি যদি এখন রিজাইনটা দাও, কারণ তোমার কিন্তু বন্ধু বান্ধব, তোমার ওই প্রতিষ্ঠানের সবাই কিন্তু রিয়েলাইজ করছে ইউ হ্যাভ এন্টারপ্রেনার স্পিরিট, আর তুমি কিন্তু প্রুফ করে ফেলছো। তো আমাকে বললো স্যার আমার একটা খুব শখ ছিল একটা মোটরসাইকেল কিনবো, আমি 3টা মাস জব করো। ঠিক আছে, 3 মাসই করো, তবে বসকে জানিয়ে দাও, লেট হিম ইনফর্ম, আর তুমি মাইন্ড সেট আপ করে ফেলো যে কালকে থেকে তুমি বিজনেসটা কি করবো। তো দেখেন, আমি যখন ঢাকা চেম্বারের প্রেসিডেন্ট ছিলাম, একদিন সময় টিভিতে আমাকে নিয়ে আসলো একটা লাইভ ইন্টারভিউ। ইন্টারভিউতে যখন আমি লাইভ দিচ্ছি, তখন বললো যে আপনি লাইভে আমরা একজনের সাথে সম্পৃক্ত হচ্ছি, সেই ইয়াং এন্টারপ্রেনারদের কাছে একটা আইকন, সে বাংলাদেশের বহু ইয়াং হিরো, আমরা তার সাথে সংযুক্ত করছি এখন। আমি তাকে দেখে আমার ওই ছেলে, তো সে আমি তাকে বললাম ওরা কি জানতো, যে ও কি জানতো আমি যেখানে, বলে না ও তো জানে না। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই যে কানেকশনটা, এবং হি ইজ নাও ইজ ভেরি সাকসেসফুল এন্টারপ্রেনার। আমি নাম বলছি না এই কারণে, বিকজ এরা এখন এত বড় হয়ে গেছে যে আমি ওদের নাম বলতে গেলেও মাঝে মধ্যে আমি একটু বিপদে পড়ি। এটা আপনার বিনয় হতো। এটা তো গেল ছাত্রের কথা, কিন্তু আপনার প্রতিষ্ঠানে আই এম শিওর হাজার খানেক না হলেও কাছাকাছি এমপ্লয়িজ আছে। তো
কর্মচারী কর্মকর্তাদের কোন আচরণটা আপনাকে ভাবতে বাধ্য করে যে আপনি তাদের জন্য ভালো কিছু করার চেষ্টা করেছেন? বা আমি যদি আরও সহজ করে বলি, কর্মচারী কর্মকর্তাদের কোন ব্যবহারটা বা তাদের কোন মনোভাবটা আপনাকে উদ্দীপ্ত করে? আমি আমার যারা টিম মেম্বার বলি, আমি অলওয়েজ লাভ টু সে, যখন অনেকে ভুল বোঝে, আমি কিন্তু খুব পছন্দ করি ড্যাফোডিল ফ্যামিলি বলতে। বিউটিফুল। মজার ব্যাপার হলো আমাদের কিছু কিছু মানে কি বলা যায় যে শুভানুদ্দয়ী আছে, বা যারা হয়তো আমি বলবো সাংবাদিকও আছে, ওরা অনেক এটাকে ভুল বোঝে। তারা মনে করে ড্যাফোডিল ফ্যামিলি মানে আমি আমার পরিবার নিয়ে থাকি। আমি মাঝে মধ্যে দেখি কিছু কিছু পত্রিকা এটাকে এক্সপ্লয়েট করে বলে যে উনি যা কিছু করে ওনার পরিবারের জন্য করে। তা আমি খুব হাসি যে আমি যেটা করি পরিবার বলতে আমি বুঝাই কিন্তু আমার স্টাফ, আমার লোক, আমার সবাইকে। কিন্তু যারা এই ভ্যালুসটা যাদের নাই, যাদেরকে বলে মোরালিটি নাই, তারা এটাকে কিন্তু এক্সপ্লয়েট করে মনে করে যে আমি আমার পরিবারের জন্য। তো সেই জন্য আমি গত 12 বছর যাবতই বলতাম ড্যাফোডিল ফ্যামিলি, বাট আমি কিছুদিন আগে কিন্তু এটা চেঞ্জ করে আবার আমি ড্যাফোডিল গ্রুপে গেলাম। কারণ আমি দেখলাম যে আমাদের দেশে কিন্তু, আমি সরি কাউকে মনে করতে চাই না, কিন্তু অনেকেই আমার এই ভ্যালুসটা বুঝতে পারে। কারণ আমি জীবনে প্রথম ঢাকায়, আমি বলি যে আমি খুব প্রাউডলি বলি, আমি আমার সে 90-তে ব্যবসা শুরু করার পর আমার প্রথম স্টাফ, দ্বিতীয় স্টাফ, তৃতীয় স্টাফ এখনো আমার সাথে আছে। প্রথম স্টাফটা করোনাতে মারা গেছে, দ্বিতীয় তৃতীয় স্টাফ এখনো আমার সাথে আছে। তা আমি 92 থেকে যখন বললাম যে কিছু পয়সা আমি হঠাৎ যে বাকি, অফকোর্স আমি ওই সময় খুব হিউজ প্রফিট করি। 93-তে এসে আমি ঢাকায় কিন্তু প্রথম আমি মোহাম্মদপুরের বসিলাতে আমি নিজে 21 কাঠা জায়গা কিনি। 21 কাঠা জায়গা যখন আমি কিনি, তখন আমার মনে হলো যে আমি 21 কাঠার মালিক হলাম, আমার স্টাফটা তো কেউ হলো না। তখন আমি কিন্তু আমার যারা মোস্ট প্রবলি 7 জন স্টাফ তখন আমার সাথে ছিল, যারা সিনিয়র 7 জনকেই আমি এক কাটা করে তাদেরকে দিই। 7 জনকে এক কাটা করি। এবং ছোট ভাইও ব্যাংকে ছিল, তাকেও আমি এখানে নিয়ে আসছিলাম। যেহেতু তাকে আমি ব্যাংক থেকে চাকরি থেকে নিয়ে আসার কারণে তাকে আমি 3 কাটা দিয়েছিলাম। তো এটা বলার উদ্দেশ্যটা হলো এই জায়গায়, যেহেতু আপনি একটু আগেই বললেন যে আমি স্টাফদেরকে সবসময় মনে করি দেওয়ার পার্ট অফ দ্য ফ্যামিলি। আমি কিন্তু তাদেরকে দেওয়ার পরপরই কিন্তু ম্যাক্সিমামই আমার মনে হয় 2 জন ছাড়া, 3 জন ছাড়া 4 জনই কিন্তু, ইভেন আমার ছোট ভাইও কিন্তু বললো যে আমি আলাদা ব্যবসা করতে চাই, ইউ ক্যান গো, তার জায়গায় আমি তাকে দিয়ে দিলাম। অন্য স্টাফও যে 4 জন ছিল, আরো 3 জন যায়নি, 3 জন, অন্য 4 জন বলো যে স্যার আপনার কাছে অনেক কিছু শিখেছি, আপনি যদি আমাদের অনুমতি দেন তাহলে আমরা নিজেরা ব্যবসা করতে পারি। তো পরে বললো স্যার জায়গাটা তো আপনি কিনে দিচ্ছেন, ওই জায়গায় তোমাদের, বাট আমার কষ্ট লাগতেছে যে তোমরা চলে যাবা, কারণ আমি তো প্ল্যান করছিলাম সবাইকে নিয়ে আমরা সুন্দর একটা আবাসস্থল করবো। এখন ওই 4 জনে কিন্তু আলহামদুলিল্লাহ দে আর ভেরি গুড ইন দ্য বিজনেস, তারা প্রত্যেকেই কিন্তু তাদের নিজস্ব সক্রিয়তা ভালো অবস্থানে আছে। তো এই জায়গাটাতে আমি সবসময় যেটা বলবো যে আমি আমার স্টাফদেরকে সবসময় যেটা মনে করি, তাদের যেই ব্যাপারটাকে আমি পছন্দ করি পার্সোনালি, তারা যেন আমার সাথে ফাইট করে। কারণ যারা ওয়েলিং করে, ফ্ল্যাটারিং করে, আমি ওদের পছন্দ করি না। এবং আমার মনে হয় আমার সবচেয়ে প্রিয় স্টাফ তারাই, যারা আমাকে মুখের উপরে বলে স্যার আপনার এই কাজটা আমার পছন্দ হয় না। কিন্তু যারা বলে যে স্যার আপনি সবসময় ভালো, আপনার মতো লোক হয় না, এই মাইন্ডসেটটা থাকা খুব জরুরি। আমার মনে হয় আমি এদেরকে কখনোই এখানে ইফ আই টেক ওভার ফ্রম ইউ, সেটা হচ্ছে যে একটা সময় ছিল যখন আমরা খুব বেশি সোল প্রপার্টারশিপের কালচার দেখতাম। এখন সেটা প্রাইভেট পার্টনারশিপ বা পাবলিক লেভেলে যাই হোক না কেন, এখন কি আপনি মনে করেন মিস্টার খান যে একা একা পুরো একটা ব্যবসা বড় করা যায়, বা যেই ছেলেটা বা যেই মেয়েটা এখন এন্টারপ্রেনার হবে, এখন আমাদের টোটাল যে বিজনেস ডিনামিক্স, আমাদের যে লেভেল অফ ডিফিকাল্টিস, সেখানে কি একজনের পক্ষে একটা ব্যবসাকে বড় করা সম্ভব, নাকি 2-3 জন লাইকলি মাইন্ডেড হলে জিনিসটা একটু সহজতর হয়? এখন সিস্টেমটা এমন হচ্ছে যে আপনার একার পক্ষে খুব টাফ, আপনার টিম, এখন টিমটা 3 রকমের হইতে পারে। একটা হইতে পারে আপনার ফ্রেন্ড, একটা হইতে পারে আপনার স্টাফ, একটা হইতে পারে আপনার কো পার্টনার। ইটস ডিপেন্ডস। এখন ডিপেন্ডস করে এই কারণে, কারণ দিস ইজ ট্রু যে বাংলাদেশের প্রেক্ষাপটে এখনো কিন্তু পার্টনারশিপটা ভেরি টাফ। বাট অ্যাট দ্য সেম টাইম আমি এটাও বলি যে পার্টনারশিপটা একদিকে যেমন টাফ, কারণ যেমন আমরা জানি না, শুনি না, জানা নাই, একজনকে কিন্তু বিয়ে করে আমরা বউ করে নিচ্ছি, তাই না? তো যখন বউ করে নিচ্ছি আমরা, এখন হয়তো অনেকে জানাজানির মাধ্যমে বিয়ে হয়, কিন্তু আমরা যদি আগেরকার কথাই বলি, বাট এখনো কিন্তু অনেক ছেলে মেয়ে আছে যারা বাবা মার প্রতি লয়াল, তারা বলে মা বাবা তুমি যাকে পছন্দ করো আমার কোনো আপত্তি নেই। তো এই জায়গাটাতে আমি সবসময় বলি যে এখানে কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে, একটা কিন্তু একটা আমরাকে যেটা বলি একটা দেনমোহর সেট করা থাকে, যে আমি এত টাকা দেনমোহরে তোমার সাথে বিবাহতে আবদ্ধ হইলাম, এবং যদি কোনো কারণে আমরা বিবাহ বিচ্ছেদ হয় তাহলে আমি তোমাকে এই টাকাটা পেমেন্ট করে দিব। তো দ্যাটস কলড একটা এগ্রিমেন্ট। আমি যেটা সবসময় বলি যে আমাদের প্রবলেমটা হয়ে যায় কি, যখন আমরা কো পার্টনার হিসেবে আমরা আবেগে নিয়ে ফেলি। তো আবেগে নেওয়াতে প্রবলেমটা কি হচ্ছে, তখন কিন্তু তাদের সাথে আমার কোনো আন্ডারস্ট্যান্ডিং থাকে না, লিগ্যাল কোনো বাইন্ডিংস নাই। আমি যদি একটা লেজিটিমেট বা একটা আমি প্রপার যদি একটা এগ্রিমেন্ট করি যে হ্যাঁ মিস্টার এক্স তুমি আমার ফ্রেন্ড,
বা মিস্টার ওয়াই তুমি আমার ফ্রেন্ড, আমরা তিনজন মিলে একটা কোম্পানি ফর্ম করি, তোমার পুঁজি এত, আমার পুঁজি এত, আমি যদি এত টাকা প্রফিট করি তাহলে তুমি এত পোর্শন পাবা, আর যদি কখনো তোমার সাথে আমার সাথে বনিবনা না হয় ওকে, তাহলে কোম্পানিটা আমি কিনে নিব এবং যেই ভ্যালুটা আছে সেই ভ্যালুটা তোমাকে সো দিয়ে দ্য লেসন ইজ মানে সে আমার বন্ধু হোক, আত্মীয় হোক, যে হোক না কেন, এগ্রিমেন্ট থাকতো। এগ্রিমেন্টটা শুড বি ভেরি প্রপার। এগ্রিমেন্ট না থাকলে প্রবলেমটা কি হয়? প্রবলেমটা হয় যে তখন কিন্তু সে জানে যে আমার তো কোনো এগ্রিমেন্ট নাই, কারেক্ট, আমি তো এটা চিন্তা করতে পারি, আমি Very কিন্তু well একটা said. ভাওতাবাজির আশ্রয় নিতে পারি। অ্যাবসলিউটলি, এই কারণে কিন্তু ইন্টারন্যাশনাল প্র্যাকটিসটা হচ্ছে, যেমন আমাদের দেশে কিন্তু একটা বড় প্রবলেম হচ্ছে আমাদের কিন্তু গুড গভর্নেন্স নাই। অ্যাবসলিউটলি, আমাদের দেশে ভালো লোকদেরই কিন্তু সবাই আঘাত করে। কারেক্ট, কারণ এখন আমার এখন যখন আমি অনেক সময় বলি, যেমন আমার একটা বড় কোম্পানি ছিল, আজকে ইটস ফিউ থাউজেন্ড ক্রোড় টাকার কোম্পানি মেট্রোনেট। এই কোম্পানিটা 100% মালিকানা আমার। ওকে, আমি 2002 সালে কোম্পানিটা প্রতিষ্ঠা করি। ওকে, কোম্পানিটা প্রতিষ্ঠা করার সময় আমি একজন স্টাফকে রিক্রুট করি যে রহিম আফরোজের আইটি হেড ছিল। ওকে, সে আমাকে রিকোয়েস্ট করলো যে স্যার আমি যেহেতু কোম্পানিটা ছেড়ে আসছি, আমার একটা রিকোয়েস্ট, আপনি আমাকে কোম্পানিতে একটা ছোট একটা শেয়ার দিবেন আমার বেতনের বাইরেও, কারণ আমি তো আর কিছুই করবো না এই জীবনে, আপনার সাথেই কাজ করবো। ঠিক আছে, আমি খুব উদার ছিলাম, কিন্তু আমি ওই যে ভুলটা করলাম যে সে আমার স্টাফ, আমি নিজেও কিন্তু এগ্রিমেন্টটা প্রপারলি করি নাই। আমার কিন্তু উচিত ছিল তার সাথে যে বিইং এ স্টাফ ইউ নিড টু মেক মি এগ্রিমেন্ট উইথ এ প্ল্যান, তোমার ফ্যামিলি থাকবে, সবাই থাকবে, যাতে করে কখনো যদি ডেভিয়েট করো তাহলে আমি তোমাকে কিন্তু এই টাকা দিয়ে তোমাকে আমি বের করে দিতে পারবো। আমি আপনার একটা আটমোস্ট গুড ফেথ ছিল, আপনি আমার গিয়েছেন। একটা গুড ফেথ ছিল যে আমি আমার যেহেতু 100% ইনভেস্টমেন্ট আমার, সবকিছু আমার, ও একটা স্টাফ, সে আমার সাথে কখনো বিট্রে করবে না, আর করলে আমি তাকে বের করে দিব, দ্যাটস অল। কিন্তু আলটিমেটলি কি হলো, মেট্রোনেট কোম্পানিটা যখন ভালো করা শুরু করলো, একটা সময় আমি লক্ষ্য করলাম যে হি ইজ নট ট্রিটিং মি অ্যাজ হিজ বস অর অ্যাজ এ ওনার। এটা আমি দেখলাম আস্তে আস্তে আমি ভাবলাম যে একটা সময় তো এটা বেড়ে যাবে, কারণ টেকনিক্যালি আমি তখন সাউন্ড না। 2002 সালে বাংলাদেশ কম্পিউটার সমিতির প্রেসিডেন্ট, আই ওয়াজ টু মাচ বিজি উইথ দ্য অ্যাসোসিয়েশন, সো আমার পক্ষে সম্ভব না ব্যবসায় সময় দেওয়া। আমি যখন তাকে প্রেজেন্টেশন দিতে বলি, সে আমাকে বলে আপনি বুঝবেন না। ওয়াও, আমি ভাবলাম যে মাই গড, এই তো বিপদ হয়ে যাবে আমার জন্য। ব্যাড সিগন্যাল। তো পরে আমি এক পর্যায়ে আগে বললাম যে দেখো, আমি যদি এখন তোমাকে মারি বা তোমাকে বের করে দিই তাহলে কিন্তু লোকজন আমাকে ভুল বুঝবে, বলে যে উনি এখন বিসিএস এর প্রেসিডেন্ট, উনি এখন প্রাইম মিনিস্টার আইটি টাস্ক ফোর্সের মেম্বার, ওনার পাওয়ার আছে, উনি একটা ছেলেকে রাস্তায় নামিয়ে দিল। আমি অনেকে আমারে বলছে যে বের করে দেন, আমি বলছি নো, আমি বের করে দিলে লোকজন আমাকে ভুল বুঝবে। তো আমি তাকেই ডেকে এনে বললাম যে একটা কাজ করো, তুমি তো জানো আমার কত টাকা ইনভেস্টমেন্ট হয়েছে। বলে হ্যাঁ। আমি কি তুমি এই কোম্পানিটা খুবই প্রসপেক্ট কোম্পানি, কারণ আমি জানি, কারণ সামিট যদি না থাকতো মেট্রোনেটই হয়তো বাংলাদেশে 1 নম্বর কোম্পানি, কারণ এখনো সম্ভবত মেট্রোনেট ফাইবার এট হোমের পরে 3 নম্বর পজিশনে আছে, একটা সময় দ্বিতীয় পজিশনে ছিল। তো আমি তাকে বললাম যে একটা কাজ করো, তুমি কিছু ইনভেস্টর ম্যানেজ করো, জাস্ট আমার শেয়ারটা তুমি, আমি ইনভেস্টমেন্টটা যেটা করছি এটা আমাকে দিয়ে দাও ভাই, তুমি এমডি থাকো, সিইও থাকো, আমি তোমার আই ডোন্ট লাইক টু ফাইট উইথ ইউ। তো এনিওয়ে, তো সে আমাকে বললো স্যার ফ্লোরা এবং রহিম আফরোজ ইনভেস্ট করতেছে। ভেরি গুড, আই ডোন্ট মাইন্ড, তুমি আমি যা ইনভেস্টমেন্ট করছি আমার 1 টাকা প্রফিট দরকার নেই, গিভ মি ব্যাক টু দ্য মানি, ভাই তুমি থাকো। তো এখন দেখেন, সেই কোম্পানিটা আমি সেদিন ছেড়ে আসি। তো আমি কেন ছেড়ে আসি? ডিউ টু কজ অফ মাই রেপুটেশন। আই ডোন্ট লাইক টু লুজ মাই রেপুটেশন। আই ওয়াজ ভেরি মাচ কেয়ারফুল ফ্রম দ্য ডে ওয়ান দ্যাট আই শুড নট লুজ মাই রেপুটেশন। আমি জানি অনেক কিছু আমার পিছনে হবে, কালকে হয়তো কেউ বলতে পারে যে এই ছেলেটাকে কিন্তু রহিম আফরোজ থেকে বের করে আইনা কিন্তু সবুর খান তাকে রাস্তায় ফেলে দিছে, এবং সে কিন্তু 10 বছর পর একদিন এসে আমাকে বললাম এটা দেখা করতে চাই। আমি আই ডোন্ট লাইক টু মিট উইথ ইউ। বলো না স্যার, আমার কথা একটু শুনতে হবে। পরে বলে আমাকে ওরা বের করে দিছে। আমি জানতাম তোমাকে বের করে দিবে, এটাই ন্যাচারাল, কারণ আমি তোমাকে বের করতে পারি নাই। তারপর সে যেটা বলে শুধু বেরই করে দেয়নি স্যার, আমাকে কিন্তু তারা অনেক টর্চারও করছে, ফিজিক্যাল টর্চার করছে। আমি বলছি দ্যাট শুড বি ইউর, মানে কি বলা যায়, তোমার গিফট হিসাবে পাওয়ার কথা, কারণ আমি পারি নাই। কারণ আমি মানলে কিন্তু লোকজন আমাকে ভুল বুঝতো, মিডিয়া আমার বিরুদ্ধে লেখালেখি করতো, তারা কেউ জানতে চাইতো না রিয়েল ফ্যাক্ট। তো খারাপ লাগলো আজকে হয়তো দেখেন যে মেট্রোনেটে কিন্তু এখন মামলা হচ্ছে, এক পক্ষ আরেক পক্ষকে জেলে নিচ্ছে। তো আমি তো বলবো আল্লাহ আমাকে ভালো কাজই করছে। প্রাইভেট পার্টনারশিপের কথা বলি বা আমরা পাবলিক সেক্টরের কথা বলি, সোল প্রপার্টিশিপের কথা বলি, বাংলাদেশে একটা বড় চ্যালেঞ্জ যেটা দেখি সেটা হচ্ছে যে একটি ব্যবসা একটি জেনারেশন থেকে সেকেন্ড জেনারেশনে খুব সাকসেসফুলি যেতে পারে না। সেকেন্ড জেনারেশনের ছেলেমেয়েরা কেন বাবার ব্যবসা আসতে চায় না? অনেক ক্ষেত্রে দেখি আমার সিনিয়র ফ্রেন্ডসরা দুঃখ করে বলে, রিদওয়ান আমি জানি না আমার ছেলেটা আমার ব্যবসা আসবে কিনা। এই টেনশনটা কেন তৈরি হয় আমাদের কাছে বলেন তো? আমি জানি না, এটা আমার জন্য আমিও একটু আপনার মতো কৌতূহলী। তার কারণ হচ্ছে আমার 3টা ছেলে মেয়ে আছে, এবং আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলি, আমি কিন্তু আমার ছেলে পাস করার পরে তাকে আমি বলছিলাম যে তুমি আমেরিকাতে 2 বছর 3 বছর জব করো, তারপর তুমি ঢাকা আসো, কিন্তু হি ইজ ইগার টু জয়েন মাই কোম্পানি। আমি যেদিন তার কনভোকেশন হয়েছে সে পরের দিনই বলে যে আমি আই উইল গো ব্যাক টু বাংলাদেশ, আই উইল জয়েন উইথ ইউ। আই ডোন্ট নো যে এটা কেন হয়। ঠিক একইভাবে আমি বলবো আমার বড় মেয়েও কিন্তু
সে লন্ডনে পড়াশোনা করছে এবং তাকেও আমি বলছিলাম তুমি 2-3 বছর কাজ করো তারপর তুমি আসো, এবং সেও কিন্তু একদিন অপেক্ষা করে না, সেও বলছে নো উইল জয়েন উইথ ইওর কোম্পানি। You're very lucky, you're very lucky. হয়তো আমার দ্বিতীয় মেয়েটা আমি তাকে ফোর্স করে হয়তো বলছি যে না আমি একটা জায়গায় খুব উইক, আমি অ্যাকাউন্টিং এ খুব উইক। ওকে, তো তাকে বলছিলাম যে তুমি কেপিএমজি বা হয়তো পিডব্লিউসি ওয়ার্ল্ডের নাম করা কোনো কোম্পানিতে জব যদি পাও তাহলে তুমি অ্যাটলিস্ট 3টা বছর জব করে। এখন তাকে কিন্তু আমি রিকোয়েস্ট করে করে তাকে রাখছি যে, এবং তাকে আমি বলেও দিছি যে তোমার লাস্ট স্যালারি যেটা হবে আমি তার থেকে আইদার ডাবল আইদার ট্রিপল স্যালারি দিয়ে তোমাকে আবার ব্যাক করাবো। ওকে, কারণ আমি চাচ্ছিলাম যে একটা এক্সপোজ যাতে বাইরের কর্পোরেট কালচারে হয়। না আপনি ইউর লাকি ফাদার আলহামদুলিল্লাহ, বাট না ওই জায়গাটাতে আমি একটু আমি খটকা আমারও লাগে যে অন্যরা কেন আসতে চায় না। এই ক্ষেত্রে আমি কাউকে আন্ডারমাইন করতে চাই না। আমার কেন জানি মনে হয়, আমার যেটা মনে হয় তারা হয়তো যখন ছেলে মেয়েরা পড়াশোনা করছে তাদের সাথে কোম্পানির ইনস এন্ড আউট গুলি শেয়ার করে না। সো আগে থেকে একটু ওরিয়েন্টেশন হওয়াটা, তার কারণ হচ্ছে আমি কিন্তু সবসময় শেয়ার করছি। ওকে, আমি কিন্তু আমার মনে আছে আমার ছেলে যখন ছোট ছিল তাকে আমি যখন বিভিন্ন প্রতিষ্ঠানে যেতাম ও হয়তো ইজি ফিল করতো না, আমি নিয়ে যেতাম। ওকে, দেখো আমি কার সাথে কথা বলি, কি করি, কোথায় কি, এবং আমি যখন ব্যবসাতে কোনো কিছু কথা বলি আমি কিন্তু ওপেন কথা বলি। আমি বলি তোমরা শুনো, তোমরাও জানো আমি কি করি, কারণ আমার ব্যবসাতে কোনো লুকোচুরি নাই। সো ওরিয়েন্টেশনটা ছোটবেলা থেকে আমার হচ্ছে। কাছে মনে হচ্ছে ওরিয়েন্টেশন যদি ছোটকালে না থাকে তাহলে হয়তো ছেলে মেয়েরা হঠাৎ করে এসে তারা জানে না বাবা বিজনেসটা কি করে, কোথায় করে। এবং আমি যেটা মনে করি যে ভেরি ট্রান্সপারেন্ট উইথ মাই কিডস। আমি কিন্তু প্রথম থেকে এবং আমি সবকিছু তাকে জানাতাম। আর হয়তো আমার মেয়ে ছোটটা যে বললাম যে বেশি কিউরিওসিটি এখন, যার অ্যাকাউন্টিং সে পড়াশোনা করা এখন, তো তার সে হয়তো অনেক সময় আমাকে জিজ্ঞাসা করতো যে আচ্ছা তোমার কত টাকা ইনকাম। আমি দেখো আমার ইনকাম বাংলাদেশ এমন একটা কান্ট্রি, আই ক্যানট সে আমি আর এত টাকার মালিক। তো বলি এটা কেমন কান্ট্রি। আমি বলছি কেমন কান্ট্রি এটা আমাকে বলে লাভ নাই, আমি নিজেও ফাইট করছি। তুমি যেটা করতে পারো আমার ট্যাক্স ফাইলটা দেখতে পারো, বিকজ মাই ট্যাক্স ফাইল ইজ ক্লিয়ারলি আইডেন্টিফাইড। তাহলে আমি বললাম, আমি দেখো আমার যে বাড়ি বনানীর বাড়ি, এখন এই বাড়ি আমি যেই সালে কিনেছি সেই সালে কিন্তু এটার গভর্নমেন্টের ভ্যালুয়েশন ছিল 26 লাখ টাকা, কিন্তু এখন এটার মার্কেট ভ্যালু 40 করোড়, কিন্তু আমার তো ট্যাক্স ফাইলে লেখা আছে 26 লাখ। ওটাতে এটা হাউ ক্যান আই সে দ্যাট আমি 40 করোড় টাকা একটা বাড়িতে, মানে আমার ল্যান্ড ভ্যালু 40 করোড় কেন হচ্ছে, বিকজ গভর্নমেন্টের ওই সময় ভ্যালু ছিল 26 লাখ। কারেক্ট। তো সে বলে এটা তো কেমন মানে ইয়া না, মানে পিকুলিয়ার সিস্টেম না। আমি আমাদের দেশে ক্রেডিট রেটিং নাই। যেমন দেখেন এটাও একটা দুর্ভাগ্য, আমি হয়তো বলতে বাধ্য হচ্ছি যে আজকে যদি সন্তানরা জানতো যে বাবার ক্রেডিট রেটিং এত, তাহলে কিন্তু সেই সন্তান কনফিডেন্স ফিল করতো যে না আমি আমার বাবার কোম্পানিতে জয়েন করব, আমার বাবার কোম্পানিটার ক্রেডিট রেটিং এত। কারেক্ট। কারণ আমেরিকাতে কিন্তু প্রত্যেকটা বাচ্চা, মানে আপনি নিশ্চয়ই জানেন যে প্রত্যেকটা ছেলে মেয়ের কিন্তু ক্রেডিট রেটিং থাকে। কারেক্ট। এবং ক্রেডিট রেটিং কিন্তু আইডেন্টিফাই যে ব্যাংক তাকে বা ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন কতটুকু ভ্যালু দিচ্ছে। কারেক্ট। তো এই জায়গাটাতে আমাদের একটা দৈন্যতা, কারণ অনেক ব্যবসা আছে, যেমন আমি রিসেন্ট যেহেতু আমি এন্টারপ্রেনার নিয়ে কাজ করি, আমার একটা ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি আছে, আমি একটা কোম্পানিতে ইনভেস্টমেন্ট করার জন্য যাওয়ার পর, খুবই নাম করা কোম্পানি এবং অনেকেই তাকে চিনে নামে, আমি যখন তাকে বললাম যে আপনার কোম্পানির ভ্যালুয়েশন কত, বললো 300 কোটি টাকা। ভেরি গুড, বাট আপনার পেইড আপ ক্যাপিটাল কত? বলো আমার পেইড আপ ক্যাপিটাল 10 লাখ টাকা। হাউ, আমি কিভাবে পসিবল? এক্স্যাক্টলি 300 কোটি টাকার কোম্পানি, বাট আপনার পেইড আপ ক্যাপিটাল 10 লাখ টাকা। হাউ ইট ইজ পসিবল? আপনার ট্যাক্স অথরিটি ধরে না, বলে ম্যানেজ করে নি। রাইট। আমি বলছি দেখুন, তখন আমি সামনেই ওনার ছেলে মেয়েরা বসা, আপনি জানেন আমি আপনার কোম্পানিতে কেন আসছি? আপনার জন্য আমি আসিনি, আমি আসছি আপনার এই ছেলে এবং এই মেয়েটার জন্য। ওরা দুইজন আমার সাথে কথা বলছে, ওরা বলছে যে আমরা বাবার কোম্পানিতে কন্ট্রিবিউট করতে চাই, আমরা বাইরে পড়াশোনা করছি, যে আপনার একটু সাপোর্ট চাই। কিন্তু আমি তো আপনার এখানে এসে আপনার ছেলে মেয়েরাও জানতোই না, ওরা তো বেচারা জানে না। তো ওদেরকে বললাম যে তোমরা কি বুঝতে পেরেছো? বলো না আমরা তো বুঝতে পারিনি আঙ্কেল, আপনার সাথে কথা বলার পর আসতে বুঝতে পারলাম। আমি নো, ইটস রং। তোমার বাবা কিন্তু আলটিমেটলি কি করছে, ট্যাক্স ফাঁকি দিয়ে উনি আজকে 300 কোটি টাকার মালিক হয়েছে, কিন্তু ওনার তো ফাইলে 10 কোটি টাকা। কালকে রাস্তায় গিয়ে তুমি একটা ব্যাংকে গিয়ে যখন বলবা যে আমার বাবাকে কোম্পানিকে আপনি লোন দেন, তোমার ব্যাংক বলবে যে ইউ আর 10 কোটি টাকা, 10 লাখ টাকার কোম্পানি, ইউ আর 300 কোটি টাকার কোম্পানি। কারেক্ট, কারেক্ট। তখন উনি বললো যে হ্যাঁ আমি তখন বুঝতে পারি না। আমি বলছি ইউ ডিড এ রং থিং। সো আমার মনে হয় যে তাহলে লার্নিংটা হচ্ছে যে একটু কষ্টকর হলেও শুরু থেকে অর্গানাইজেশন গভর্নেন্সটা মেইনটেইন করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আই এম ভেরি লাকি এনাফ, আমার একটা ফ্রেন্ড আছে, আমি ওকে এখনো ধন্যবাদ দিই। ওই যে বললাম যে আমার সাকসেসের পিছনে আমার অনেক বন্ধু বান্ধব কিন্তু আমি তাদের কাছে ঋণী। এবং সে যখন কাস্টমসে ভালো একটা পজিশনে যায়, সে আমাকে একদিন বলছে যে ফ্রেন্ড একটা সাজেশন দিয়ে, আমি বলো কোনো ট্যাক্স ফাঁকি দিবা না। তো 95-এ সে আমাকে মেসেজ দেওয়ার পরে দেখেন আমি কিন্তু সবসময় বলছি যে ট্যাক্স ফাইল আমার ক্লিয়ার থাকতে হবে। এখন সুবিধাটা কি হচ্ছে, আমি যখন একটা কোম্পানি করতে যাই পেইড আপ ক্যাপিটাল লাগবে, তো আমার ট্যাক্স ফাইলে আছে, কারেক্ট, তাই না? তো এখন ব্যাপারটা হচ্ছে কি যে আপনার এই জায়গাগুলো অনেকে বোঝে না। এখন দেখেন এই কোম্পানিটা 300 কোটি টাকার কোম্পানি, বাট মার্কেটে তার কোনো ভ্যালু নাই। কাল আমি তার সাথে মিট করার পিছনে কারণ ছিল তাকে ক্যাপিটাল মার্কেটে নিয়ে আসবো। তাকে ক্যাপিটাল মার্কেটে আনতে গেলে আমার আরো অ্যাটলিস্ট 6-7 বছর লাগবে। তাকে এই 300 কোটি টাকার উপরে তাকে কিন্তু এনবিআর তাকে ধরবে।
কারেক্ট ধরে বলবে তোমাকে এত টাকা জরিমানা দিতে হবে, সে দিবে না। অ্যাটলিস্ট তার 50 to 60 কোটি টাকা তাকে খরচ করতে হবে, ট্যাক্স অন্যান্য জায়গায়, এবং পরবর্তী সময় যে এগুলি ক্লিন করা ইজ ভেরি ডিফিকাল্ট হয়ে যায়। এখন মেবি হইতে পারে যে অনেক বাবা মাই কিন্তু এটা জানে না, বুঝে না, তখন ছেলে মেয়েরা এসে যখন দেখে যে আমি তো বললাম যে আমার মেয়ে কিন্তু যেহেতু সে স্বাভাবিকভাবে একটা ভালো কোম্পানিতে জব করে, ও কিন্তু আমার ডাইরেক্ট মুখের উপর প্রশ্ন করে হাউ মাচ মানি ইউ হ্যাভ, হোয়াট ইজ ইউর স্ট্রেংথ, এই কোম্পানির ভ্যালুয়েশন কত আমাকে দেখাও, তাই না? তো যেমন এখন অনেক সময় আমি হয়তো বলি, যেমন কিছুদিন আগে আমি তার সাথে কোনো একটা মানে একটা সান দিয়েগোতে একটা প্রোগ্রামে, তো তাকে আমি বললাম যে দেখো আজকে কিন্তু আমার কোম্পানির ভ্যালুয়েশন প্রায় 40 কোটি টাকার, আমি কিন্তু তোমার সাথে হাঁটছি, আমার কিন্তু 40 টাকার আজকে মালিক, 40 কোটি টাকা আমি প্রফিট করলাম, হাউ ইট ইজ পসিবল? তাহলে তুমি যাও ক্যাপিটাল মার্কেটে যাও, আমার ড্যাফোডিল কম্পিউটারের শেয়ার দেখো কত টাকা শেয়ার বাড়ছে, তো সে বললো যে তোমার আজকে দেখলাম 6 টাকা শেয়ার বেড়ে গেছে। আমি 6 টাকা শেয়ার যদি বেড়ে যায় তাহলে আমার 50 কোটি টাকার অ্যাসেট, তাহলে 50 কোটি টাকা মানে 5 কোটি, তাহলে 5 into 6 কত? তো বলে 530, তাহলে কত হলো 6.7, তাহলে আমার 35 কোটি টাকার আমি হাঁটছি, আমি 35 কোটি টাকা আমি প্রফিট করলাম আজকে। হ্যাঁ, এই প্রফিটটা আমি পকেটে নিতে পারবো না, দিস প্রফিট ইউ নো দ্যাট ক্যাপিটাল মার্কেট, কিন্তু বাট আমি আই ক্যান প্রাউডলি টেল দ্যাট আমি কিন্তু ঘুমিয়ে থাকলেও আমার কোম্পানি, যদি আমি ঠিকমতো চলি, সততার সাথে চলি, আমার কোম্পানি প্রফিটেবল। আর আই এম শিওর আপনার নেক্সট টাইম আপনি সিএফও রাখতে পারেন, আপনার মেয়ে আপনি সিএফও হবে আশা করছি। এবং একইভাবে দেখেন, এটাও একটু খেয়াল করে দেখেন, আমি যদি আমার কোম্পানিটাকে পাবলিক লিস্টেড না করতাম, তাহলে আজকে দেখেন শেয়ার মার্কেটের অবস্থা কিন্তু খুব খারাপ, ভেরি ট্রু, তাই না? আমি তো আজকেও দেখলাম যে আমার শেয়ারের প্রাইস 2 টাকা 7 পয়সা বেড়ে গেছে। তার মানে কি? তার মানে এই খারাপ বাজারেও কিন্তু আমার কোম্পানির কনফিডেন্স আছে। সো দ্যাটস ওয়াই আমার কাছে যেটা মনে হয় যে এই জায়গায় যারা ব্যবসায়ী, তারা ছেলে মেয়েদেরকে ইনভলভ করতে হলে তাদেরকে ওই ট্রান্সপারেন্সিটা আগে থেকেই মেইনটেইন করতে হবে। থ্যাংক ইউ সো মাচ। আমরা খুব সহজ একটা সেকশনে যাব, এক কথা উত্তর নিব, উদ্যোক্তাদের কোন কাজটা করা একেবারে ঠিক না? আমার কাছে মনে হয় যে লুকানো ঠিক না, মানে আমার মনে হয় যে মানে এবং কমপ্লায়েন্স গুলো মেইনটেইন করা উচিত, কারণ দিস ইজ ট্রু, আবারও বলছি কান্ট্রির কিছু প্রবলেম আছে, আমি চাইলে অনেক কিছু পারবো না, তারপরও বিপদে ফেলতে চাইলে কমপ্লায়েন্সের কোনো বিকল্প নেই, আপনাকে কিন্তু আইন ফেলবে রেগুলেটরি দিয়ে। ব্যবসার শুরুর দিকে এমন কোনো বিজনেস আইডিয়া ছিল যেটা আপনি করতে চেয়েছেন বাট করা হয়ে ওঠেনি? ওয়েল, আমি কিন্তু মজার ব্যাপার হলো আমার জীবনে প্রথম কিন্তু আমার বন্ধু বান্ধবরা বুদ্ধি দিয়েছিল পাবলিকেশন করার জন্য, পত্রিকা বের করার জন্য, এবং যদি আমি ভুলে যাই, বাট মাঝে মধ্যে আমার মনে হয় আমার কিন্তু ড্যাফোডিল কম্পিউটার্স এর আগে আমি কিন্তু 2 মাসের জন্য একটা পাবলিকেশনস করেছিলাম, ড্যাফোডিল পাবলিকেশনস, কিন্তু 2 মাসে বুঝতে পারছি এটা আমার জন্য রাইট না। তারপর যারা আমাকে কনফিডেন্স দিয়েছিল বিজ্ঞাপন দিবে, এটা দিবে, সেটা দিবে, যখন আমি বের করতে গেলাম তখন দেখলাম ওনারা অন্য সুরে কথা বলছে, তাই আমি ভাবলাম যে আই শুড নট ওয়েস্ট মাই টাইম। ওকে, বাংলাদেশের এখন যে পরিবর্তিত বিজনেস কমিউনিটি বা পরিবর্তিত ব্যবসার যে পরিবেশ, তাতে কোন ব্যবসাটা তরুণদের জন্য খুব সম্ভাবনাময় খাত হতে পারে? অফকোর্স টেকনোলজি, এখানে টেকনোলজি এবং সার্ভিস ইন্ডাস্ট্রি, কারণ সার্ভিস ইন্ডাস্ট্রি কিন্তু টেকনোলজি বেসড। আমি টেকনোলজি শব্দটা উচ্চারণ করার পিছনে উদ্দেশ্য হচ্ছে এই কারণেই, কারণ সার্ভিস ইন্ডাস্ট্রি ইজ কম্পারেটিভলি রিস্ক ফ্রি, কারণ আপনি মনে করেন যারা প্রোডাক্ট প্রডিউস করে, আমি যদি বলি যে কৃষক কিন্তু মাথার ঘাম পায়ে ফেলে সে কিন্তু আপনি দেখেন সে কিন্তু প্রোডাকশন করছে, কিন্তু সে কিন্তু এই প্রোডাকশনটার রেট পাচ্ছে না, রেটটা পাচ্ছে কিন্তু মধ্যস্বত্বভোগীরা, প্রতিমধ্যে চাঁদা দিচ্ছে, বিভিন্ন প্রবলেমগুলো হচ্ছে। সুতরাং এখানে যেটা সার্ভিস ইন্ডাস্ট্রিতে ইয়াং ছেলেপেলেরা আসে, তারা যদি যিনি প্রোডাক্টটা তৈরি করে তাকে যদি বলে যে হ্যাঁ আমি আমার এই সার্ভিস ইঞ্জিনটা তৈরি করেছি, আপনার প্রোডাক্টটা পিক করবে এই কোম্পানি, বাজারে আসবে, এইভাবে আপনি পয়সাটা পেয়ে যাবেন, তাহলে হচ্ছে কি যে এই ক্ষেত্রে 3 পক্ষই কিন্তু উপকৃত হয়, যিনি প্রোডাক্ট প্রডিউস করছে তিনি উপকৃত হয়, মধ্যস্বত্বভোগীরা কিন্তু ছিটকে পড়বে, পাশাপাশি কনজিউমাররা উপকৃত হবে। এই জন্য হচ্ছে কি সার্ভিস ইন্ডাস্ট্রি সব জায়গায়, আপনি মনে করেন আপনি এখন হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন, কারণ আপনার ফ্যামিলি মেম্বার যদি জানে যে XYZ নামে একটা কোম্পানি আছে, যে ওখানে কল করার সাথে সাথে ওরা চলে আসবে, ওরা আমার হাজবেন্ডকে বা আমার বাবাকে সে টেক কেয়ার করবে, তাহলে কিন্তু তার হসপিটাল রাখার দরকার নেই, কিছুই দরকার নেই। লাইক আজকে তুমি উবারের কথা বলি, আমি যদি পাঠাওর কথা বলি, আমি যদি আজকে প্রত্যেকটা জায়গায় আপনি লক্ষ্য করে দেখবেন যে আপনি যদি কেউ হোটেল বুকিং করতে যাচ্ছেন, বলে আমি agora.com-এ যাচ্ছি বা booking.com-এ যাচ্ছি, তার মানে হচ্ছে যে সার্ভিস ইন্ডাস্ট্রি কিন্তু সারা পৃথিবীতে বুমিং করছে। কিভাবে আপনারা সবাই অ্যামাজনের কথাই যদি বলি, অ্যামাজনে আপনি দেখেন যে সারা পৃথিবীতে কিভাবে সে কাজ করছে। ইভেন বাংলাদেশের এখন যে এমপ্লয়মেন্টের যে খাতগুলো, তার সবই কিন্তু অলমোস্ট সার্ভিস সেক্টর থেকে এসেছে, এবং টেকনোলজি বেস সার্ভিস সেক্টরের কথা বলছেন। ডক্টর সবুর খান, আপনার মূল্যবান সময় থেকে আপনাদেরকে যে সময় দিয়েছেন সেটা আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং আই এম শিওর ডক্টর সবুর খানের যে গল্প, তার জীবনের যে গল্প কথা, সেটা আমাদের তরুণ উদ্যোক্তা এবং যারা ভাবছেন উদ্যোক্তা হব কি হব না, তাদের কনফিউশনের জায়গায় অনেকখানি হেল্প করবে। এবং আমি ধন্যবাদ জানাই আপনাকে যে আপনি আপনার লেগাসিটাকে আমাদের সাথে কানেক্ট করতে পেরেছেন, এবং আমরাও ধন্যবাদ জানাই আপনাকে আবারও
যে আপনি যেভাবে আমাদের বাংলাদেশকে নিরন্তরভাবে চেষ্টা করছেন এগিয়ে নিয়ে যেতে, সেজন্য প্রথম আলো পরিবার, প্রাইম ব্যাংকের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। একই সাথে ছোট একটি রিকোয়েস্ট, আমাদের ডায়েরিতে আপনার ছোট্ট করে একটু অভিজ্ঞতার কথা লিখবেন। আজকের অনুষ্ঠানটা কেমন লাগলো আপনার? প্লিজ, দিস ডায়েরি ইজ ফর ইউ। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর জয়নিং আস। থ্যাংক ইউ।